কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমরা ভোট দেখলাম, ভোটের নামে প্রহসন দেখলাম, অনুবীক্ষণ যন্ত্রে কারুর শিরদাঁড়ার একটা আভাস দেখলাম, এবং তারপর হয়তো শাসকের চাপেই রাতারাতি সেই শিরদাঁড়া মহাশূন্যে বিলীন হয়ে গেল, তাও দেখলাম। এবং শেষ পর্যন্ত দেখলাম রণভঙ্গ, শেষ পর্যন্ত দেখলাম পদত্যাগ। গত 3 দিন ধরে এই বঙ্গ রাজনীতির হেঁসেলে যেটা পাক হচ্ছিল, বা যে জল্পনা বাতাসে পাক খাচ্ছিল, তা যে শেষ পর্যন্ত স্বাদে গন্ধে এই মোড় নেবে তাকে জানতো। রাজভবনে গিয়ে পদত্যাগপত্র পেশ করলেন সুশান্ত রঞ্জন উপাধ্যায়। আর তার এই পদত্যাগ কি জন্য? তার পদত্যাগের থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোন সংকটে পড়ল রাজ্য। আর পদত্যাগের কারণ যদি চাপ হয়, সেই চাপ কি অনৈতিক? সেই চাপ দিল কে? এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বিশেষ পর্ব আমাদের এখনকার বিষয়। রণভঙ্গ দিয়ে পদত্যাগ সুশান্ত, শাসকের দাবরানিতেই শাঁখের করাতে। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক, আছেন পলাশ দাস সিপিএম নেতা, আছেন প্রীতি কুমার সেন বিধাননগরের সেই প্রবীণ বাসিন্দা যিনি প্রহিত হয়েছিলেন এবং যার পরের দিনের বক্তব্য আমাদের সবার বোধহয় চোখে জল এনেছিল। আমার অন্যদিকে রয়েছেন আব্দুল মান্নান, কংগ্রেস নেতা, বিজেপি নেতা রিতেশ তিওয়ারি, অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়। এবং এই মুহূর্তে সব থেকে বড় খবরটা দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের পদত্যাগপত্র গৃহীত হয়েছে এবং তার জায়গায় অস্থায়ীভাবে দায়িত্বভার গ্রহণ করছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে থিম্পুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী আলাপন বন্দ্যোপাধ্যায়, তিনি কাল সকালের ফ্লাইটে এসে অস্থায়ীভাবে দায়িত্বভার কালকেই গ্রহণ করতে চলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আমি অবশ্যই এর বিশ্লেষণে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের পদত্যাগ বা রণভঙ্গ। লাইফই নেই তো লাইফ কি? লাইফ ইজ লস্ট। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ঠাট্টার ছলে এই মন্তব্য করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায়। আর 24 ঘন্টা পরই সেই তিনি প্রাক্তনী হওয়ার পথে। কারণ মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করে তার কাছে ইস্তফা দেন রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্যপাল সেই পদত্যাগপত্র গ্রহণ করে সরকারের কাছে পাঠিয়ে দেন। I received the resignation. He pressed for it, and I have sent that resignation for the comment of the government and the মঙ্গলবার দিনভর নিজের অফিসেই আসেননি সুশান্ত রঞ্জন উপাধ্যায়। কমিশনের সচিব বারবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর পাননি। এরই মধ্যে দুপুরে হঠাৎ রাজভবনে পৌঁছন সুশান্ত। সেখান থেকে বেরিয়ে সোজা চলে যান নিজের বাসভবনে। সূত্রের খবর, তারপর আর বাড়ির বাইরে বেরোননি তিনি। আর তারপরই সন্ধ্যায় খবর আসে রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছেন সুশান্ত রঞ্জন উপাধ্যায়, যার ফলে পুনর্নির্বাচন ঘিরে তৈরি হয় ঘোর অনিশ্চয়তা। সমালোচনায় সরব হয় বিরোধীরা। লজ্জা দিয়ে থাকতে পারে না রাজ্যের কাছে। তাকে এমন ধমকিয়েছে, এমন তার উপরে জুলুম করেছে, মানসিক জুলুম করেছে, মান সম্মান রক্ষার জন্য রাজ্যপালকে গিয়ে বলতে হচ্ছে আমি পদত্যাগ করবো। এটা কারণটা কি? কারণ তার অপমান বোধ তৈরি হয়েছে। 4 ঘন্টা ধরে কমপ্লিট মানসিক নির্যাতন হয়েছে এবং নির্বাচন কমিশনের উপরেও সেই প্রেশারটা হয়েছে। তা নিয়ে বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা না। অসম্মানিত করা হয়েছে, আক্রান্ত করা হয়েছে। কলকাতা পুর ভোটে ব্যাপক সন্ত্রাসের পর বিরোধীরা সুশান্ত রঞ্জনের পদত্যাগ দাবি করেছিলেন। তখন তিনি বলেছিলেন, এতো সমস্ত শিক্ষিত রাজনৈতিক দলরা আমার পদত্যাগ দাবি করেছে, এটাই ভেবে দেখবো কি করে। কিন্তু তারপরও ইস্তফা দেননি সুশান্ত রঞ্জন। আর এবার পুরো ভোটের গণনার দিন স্থগিত রাখার নির্দেশ দেওয়ার পরই রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে বিক্ষোভ অবস্থানে বসে তৃণমূল। 4 ঘন্টা ধরে স্মারকলিপি জমা দেয় সুশান্ত রঞ্জনের কাছে। হুঁশিয়ারির সুর শোনা যায় পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। রাত অবধি নির্বাচন কমিশনেই বসে থাকেন তৃণমূলের শীর্ষ নেতারা। যদি দেখা যায় যে এখনো পর্যন্ত কোন রকম মন্তব্য, কোন রকম বিজ্ঞপ্তি প্রকাশ করছেন না নির্বাচন কমিশন, তাহলে মিছিলের মুখও কিন্তু কালকে এই নির্বাচন কমিশনের দপ্তর হবে। সোমবারের এই ঘটনার পর মঙ্গলবারই সুশান্ত রঞ্জনের ইস্তফা। নবান্ন সূত্র খবর, সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের জায়গায় অস্থায়ীভাবে রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আপাতত তিনি মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয় ভুটানে। বুধবার থিম্পু থেকে কলকাতায় ফিরে অস্থায়ীভাবে রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন আলাপন। তারপর তিনি সিদ্ধান্ত নেবেন পুনর্নির্বাচন হবে কিনা, কিংবা ভোট গণনার দিন পিছবে কিনা। কারণ সোমবার সুশান্ত রঞ্জন 8 তারিখ কয়েকটি বুথে পুনর্নির্বাচন কিংবা ভোট গণনার দিন পিছিয়ে 9 তারিখ করার কথা মৌখিকভাবে ঘোষণা করলেও সেই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এখনো জারি হয়নি। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন কার সেই ফোন।
রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত রঞ্জন উপাধ্যায়। পুরো ভোটে সন্ত্রাস ঘিরে এমনিতেই সরগরম ছিল রাজ্য রাজনীতি। সুশান্তর ইস্তফার ফলে তা আরও তীব্র হলো। কিন্তু কেন হঠাৎ ইস্তফা দিলেন তিনি, এ নিয়েই তৈরি হয়েছে জল্পনা। এই প্রেক্ষাপটে উঠে আসছে সোমবারের একটি ঘটনার কথা। ছবির স্থান কাল নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু পাত্রর এই আচরণ দেখে অনেকেই রহস্যের গন্ধ পেয়েছিলেন। কিন্তু ঠিক কি হয়েছিল সোমবার সন্ধ্যায়? কেন এভাবে প্রথম সাংবাদিক বৈঠক ছেড়ে তড়িঘড়ি চলে গিয়েছিলেন রাজ্যের নির্বাচন কমিশনার? সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক চলাকালীন কমিশনার দফতরের এক গ্রুপ ডি স্টাফ ঘর থেকে বেরিয়ে এসে সামান্য দূর থেকে কমিশনারকে কিছু বলার চেষ্টা করেন, কিন্তু সাংবাদিক বৈঠক চলায় প্রথমবার বার্তা পৌঁছানো সম্ভব হয়নি। কিছুক্ষণ পর ফের ঘর থেকে বেরিয়ে আসেন কমিশনের ওই কর্মী। রাজ্য নির্বাচন কমিশনারের কানে কানে তাকে কিছু বলতেও দেখা যায়। এরপরই ত্রস্তভাবে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ছেড়ে নিজের চেম্বারে চলে যান সুশান্ত রঞ্জন উপাধ্যায়। রাজনৈতিক মহলে জল্পনা, তাহলে কি বিশেষ কারো ফোন এসেছিল বলেই তড়িঘড়ি রাজ্য নির্বাচন কমিশনারের কাছে ওই বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন কমিশনের ওই কর্মী? সেই ফোন ধরতেই কি ব্যস্ত হয়ে রওনা দেন কমিশনার? এই জল্পনা যখন চলছে ঠিক তখনই নাটকীয় মোড়। এক সাংবাদিক বৈঠক ছেড়ে তড়িঘড়ি চলে যাওয়ার পর রাতে দ্বিতীয় সাংবাদিক বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশনার ঘোষণা করেন কয়েকটি বুথে পুনর্নির্বাচন হবে। আমরা 8 তারিখে রিপোল করব, 9 তারিখে কাউন্টিং করব। কিছু কিছু জায়গায় এক্সাক্ট জায়গাটা বলতে পারছি। রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি সত্যি ওই সময় কোনো গুরুত্বপূর্ণ ফোন এসেছিল রাজ্য নির্বাচন কমিশনারের চেম্বারে? হয়ে থাকলে ফোনের ওপারে কে ছিলেন? কমিশনার এবং কমিশনের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া না মিললেও ফোন রহস্য ঘিরে জল্পনা তুঙ্গে ওঠে। রাতেই পার্থ চট্টোপাধ্যায় জানান, উনি আমাদের বলেছেন যে আমি মাঝের 2-1টা দিন নিচ্ছে এই কারণে যে যদি কোথাও পুনর্গণনার প্রয়োজন হয় তাহলে সেই সিদ্ধান্ত আমি নেব। আমরা তাহলেও নজর রাখব। এরপরই মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সুশান্ত রঞ্জনের পদত্যাগ রাজনৈতিক মহলে নয়া জল্পনা উস্কে দিয়েছে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। মান্নাদা, ঠিক যখন বিধাননগরবাসী এবং হয়তো রাজ্যবাসীও কোথাও ভাবছেন যে হয়তো গোটা পুনর্নির্বাচনের সিদ্ধান্ত, সেই সাহসী সিদ্ধান্ত সুশান্তবাবু নিতে পারবেন, আপনি বলেছিলেন যে পুরোটা গটা। আজকে সেই সুশান্ত রঞ্জন উপাধ্যায় পদত্যাগ করেছেন, কি বলবেন? আমি এখনো বলছি এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। কেন? এটাকে আমরা শুধু যদি মনে করি যে বিবেকের তাড়নায় তোমরা যেটা দিচ্ছ রণে ভঙ্গ, আর যুদ্ধই যদি না করে তাহলে যুদ্ধে ভঙ্গটা আসবে কোথা থেকে? যদি উনি যদি সত্যি এটা করতেন, কোনো রকম গোপন যদি কোনো ষড়যন্ত্র না হয়ে থাকে, তাহলে সুশান্ত উপাধ্যায় যদি করতেন, উনি যদি নির্বাচনটাকে বাতিল ঘোষণা করে দিয়ে তারপর যদি পদত্যাগ করতেন, তাহলে ভাবতাম যে ওনার বিবেকের তাড়নায় সব কাজ করেছেন। তা উনি করেননি। উনি যেটা করে দিলেন, আরেকটি সংকট তৈরি করে দিলেন যে পরবর্তী ক্ষেত্রে কেউ নির্বাচন কমিশনার হয়ে এলেও কিভাবে হবে না হবে উনি সব ব্যাখ্যা টাখ্যা দিচ্ছেন বিশ্বনাথ বাবু আইনের ব্যাপার। কিন্তু আমি যেটা বলছি, একজন রাজনীতিবিদ হিসেবে বলছি, একজন সাধারণ মানুষ হিসাবে বলছি, যে পরবর্তী যিনি আসবেন তার কোনো ক্ষমতা থাকবে না ওই নির্বাচনটাকে আর বাতিল করা, যেটা পশ্চিমবাংলার সমস্ত মানুষ, উনি রয়েছেন বিধাননগরের, তারা তো আছেই, এবং বৃদ্ধজনেরা, যেখানে সবাই একের পর এক রাজ্যপালের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে দাবি করছে অবিলম্বে সমস্ত নির্বাচনটাকে বাতিল ঘোষণা করো। সেখানে আজকে উনি থাকতে থাকতে সেই বাতিল ঘোষণা না হলে আরো এই প্রেসারটা অনেক বেশি আসবে। সেখানে সরকার দেখলো এখন ওকে রেখে আমি এই নির্বাচনটাকে চালাতে পারবো। এবং মান্নানদা, আপনি দেখুন একটা ষড়যন্ত্র। আমি বলছি 3 তারিখে ভোট হয়েছে, 7 তারিখে ফল ঘোষণার কথা। উনি গুনে গুনে কাল, আমি বলছি যে বললেন সামান্য কিছু হতে আমি 7টা 10টা ধরাম রিপোল। এই নাটকটা সুশান্তবাবু করতে গেলেন কেন? মানে আমি বলছি গোটা দেশে আপনি দেখুন যে ভোট গণনা স্থগিত কোথায় রাখা হয়, 4-এ উনি রিপোল করতে পারতেন। উনি যদি বুথেই করবেন, বললেন তো কয়েকটা বুথে দেখে করব, 4 করতে পারতেন, 5 করতে পারতেন, 6 করতে পারতেন, 7 তারিখে রেজাল্ট আউট হতো। আমি বলছি এই নাটকটা করলেন কেন স্থগিত করা? এটা নাটক পঞ্চকথা রাজ্যবাসীর নির্বাচনে হয়েছে, বাকি কলকাতার প্রায় সারা রাজ্যের 100টার কাছাকাছি পৌরসভা নির্বাচন হয়েছে, 91টা, আর বিশেষ কলকাতা কর্পোরেশন হয়েছে। কিন্তু সেই সময় মানুষের, বিশেষ করে বৃদ্ধজনদের এই প্রতিবাদটা চোখে পড়েনি। আজকে সমস্ত স্তরের মানুষ আজকে বলছেন যেভাবে এই নির্বাচনটা হয়েছে
আজকে তারা সহ্য করতে পারছেন না, তারা দলমত নির্বিশেষে। তুমি দেখো না ওই একাডেমি অফ ফাইন আর্টসের সেদিন যারা প্রেস কনফারেন্স করেছেন, এদের কোনোদিন রাজনীতির রঙ্গমঞ্চে দেখেছে? এরা কোনোদিন কোনো রাজনীতির সঙ্গেছে? কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য বলেছেন? না, সই কারা করেছেন? আপনি কোনোদিন এই নামগুলো, শঙ্খ ঘোষের মতো লোক, হ্যাঁ, আজকে কৌশিক সেনের মতো লোক, আছে সৌমিত্র চট্টোপাধ্যায় লোক, এইসব লোকেরা এবং নতুন প্রজন্মের, আমি বলছি পরমব্রত, আবির, সৃজিত, তারা কোনোদিন এসে কোনো রাজনৈতিক দলের পক্ষে কোনোদিন কথা বলেননি। আজকে তারা পর্যন্ত বলছেন একটাই উপায়, এই নির্বাচনটাকে বাতিল করতে হবে। এ থেকে মানে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা নেই সরকারের কাছে। সরকার দেখলো এখানে যদি রেখে দিই তাহলে আমাকে চাপ আরো বেশি বাড়বে এবং সারা ভারতবর্ষে ছিচি হচ্ছে। অনেক জায়গাতে প্রাক্তন নির্বাচন কমিশনাররা মন্তব্য করেছেন, বিভিন্ন আমি ইংরেজি কাগজে দেখলাম, তারাও মন্তব্য করেছেন যেভাবে পশ্চিমবাংলার নির্বাচনটা হয়েছে এটা খুবই ভয়ানক নির্বাচন, এটা হতে পারে না। সারা ভারতবর্ষে যে একটা হচ্ছে, এতে মুখ্যমন্ত্রীর ছিচি করছে, মুখ্যমন্ত্রীর বাঁচার একটা রাস্তা দেখছেন, কিন্তু ওনাকে দিয়ে পদত্যাগ করিয়ে দিলেন যাতে যে পরে যেই আসুক না কেন তিনি আর নির্বাচনটাকে বাতিল করতে পারবেন না। আর এখন যিনি নির্বাচন কমিশনার হন না কেন, আগামী 5 বছর তো পৌরসভার নির্বাচন নেই, আর পঞ্চায়েত নির্বাচন আগামী 3 বছর নেই। অর্থাৎ এখন হিমঘরে চলে গেল বিষয়টা। আমি পলাশবাবুর কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো শাসকের চাপ। এ রাজ্য নির্বাচন কমিশনার বা রাজ্য নির্বাচন কমিশন অফিসের ওপর এই চাপ কি নতুন হচ্ছে নাকি? আপনাদের আমি দেখাবো যে মুকুল রায় তখন সর্বময় কর্তা তৃণমূল কংগ্রেসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই প্রায় একই নিঃশ্বাসে তার নাম উচ্চারিত হতো। 2013 30 মার্চ ঠিক কি ভাষায় রাজ্য নির্বাচন কমিশনার তখন ছিলেন মীরা পান্ডে আক্রমণ করেছিলেন এই মুকুল রায়, বলেছিলেন যে গরমের কারণে তারিখ পছন্দ হয়নি, রাজনৈতিক সুবিধে মতো, রাজনৈতিক অঙ্ক, রাজনৈতিক হিসেবে মেলেনি। বলেছিলেন যদি গরমের জন্য কারুর মৃত্যু হয় সেই মৃতদেহ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের অফিসে মিছিল হবে। এই চাপের ইতিহাস বঙ্গবাসী প্রথম দেখছে নাকি? কারুর স্মরণে কিছু নেই নাকি? দেখুন মুকুল রায় কি বলেছিলেন 30 মার্চ 2013। আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের মাঠে ময়দানে থাকতে হয়, যারা নির্বাচন কর্মী তাদের মাঠে ময়দানে থাকতে হয়। আমরাও বলছি এবার এই গরমের তাপপ্রবাহে যত দেরি হবে পঞ্চায়েত নির্বাচনে, একটা মানুষের মৃত্যু হলে, গরমের জন্য একটা মানুষের মৃত্যু হলেও সেই মৃতদেহটা নিয়ে এসে আমরা নির্বাচন কমিশনের দোরগোড়ায় দাঁড় করিয়ে দেবো, তাই জিজ্ঞেস করবো যে এই মৃত্যুর জন্য দায়ী কি। পলাশবাবু, হুমকি এবং হুঁশিয়ারি রাজ্য নির্বাচন কমিশনকে পার্থবাবু প্রথম দেননি, মানে আমি পার্থবাবুকে এই কৃতিত্বটা দিতে পারবো না, এ তো মুকুল রায়ও দিয়েছেন। আমি বলছি সেই ইতিহাসগুলো, চাপের ইতিহাসগুলো ভুলে গেলে চলবে নাকি? না, এটা ঠিকই যে মীরা পান্ডে তার সাংবিধানিক দায়িত্ব প্রয়োগ করতে গেছিলেন যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার, এবং তার মেয়াদের শেষ দিন অবধি ধরে রেখেছিলেন, লড়াই করে গেছেন। মানুষের তার ফলে ইলেকশন কমিশনের প্রতি একটা বিশ্বাসযোগ্যতা দেখবার বা সেটা উপরে একটা ফেথ তৈরি হওয়ার জায়গা তৈরি হয়েছিল। এইটাই সরকারের কাছে কেন্দ্রীয় বাহিনী 5 দফায় যে এ যদি থাকে বা এই ধরনের মানুষ যদি থাকে তাহলে ও যেভাবে সরকার চালাতে চাইছে সেটা হবে না, তাহলে এমন মানুষ দরকার। সেই কারণেই সুশান্ত বাবু এলেন। আমি মজার ব্যাপার বলি, এই ইলেকশনটা শুরু হওয়ার সময় আমরা ওনার কাছে যাই, ওনার কাছে গিয়ে এর মধ্যে যে বাই ইলেকশন হয়েছিল সল্টলেকে 13 নম্বর ওয়ার্ডে, সেইটার সমস্ত তার সম্পর্কে বিভিন্ন খবরের কাগজে যে সব খবর বেরিয়েছিল আর কিছু ভিডিও ক্লিপিংস তাকে দেখাই যে এই হচ্ছে ওখানে ঘটেছে। আপনি এত বড় একটা নির্বাচন করতে যাচ্ছেন, সেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার কি সুরক্ষিত থাকবে? আপনি কি সেই স্টেপস নেবেন? উনি আমাদেরকে বলেন তখনই যে দেখুন, আপনারা হয়তো মনে করেন যে আমি একজন WBCS অফিসার, এই কারণে বোধহয় আমি সেই ভূমিকা নিতে পারবো না, কিন্তু আপনাদের আমি বলছি যে আমি আমার দিক থেকে এই চেষ্টা করব যে যাতে এই নির্বাচন ঠিকভাবে হয়। আমরা অসংখ্য চিঠি দিয়েছি গোটা পোল প্রসেস জুড়ে, তাদের বলবার চেষ্টা করেছি যে যে পদ্ধতিতে সমস্ত ব্যাপারটা হচ্ছে তাতে আমরা গভীর আশঙ্কা প্রকাশ করছি নির্বাচনের দিন বিধাননগরের মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবার জায়গায় যেতে পারবেন না। অসংখ্য মেল আছে আমাদের এবং এগুলো ডকুমেন্টেশন আমরা তৈরি করেছি ভবিষ্যতের জন্য। কিন্তু আমরা এখন যেটা দেখলাম এটা একটা এসকেপিজম, আমি সরে এলাম এখানে। তাহলে গণতন্ত্রের প্রতি, আমাদের দেশের সংবিধানের প্রতি, আর এই যে প্রচুর পরিমাণ মানুষ তাকিয়ে আছেন একজন মানুষের দিকে, একটা মানে কি তার সিদ্ধান্ত হবে, মানুষ অনেকটা আশা করেছিলেন তার কাছে। না, অনিশ্চয়তা এমন একটা অবস্থা তারা তৈরি করলো যে এখানে ধরুন একদিকে কম্পালশন, চাপ, নথি স্বীকার করা,
তার থেকে বলে তিনি সরে fine, এলেন। কিন্তু আমি বলছি কংগ্রেস ইতিমধ্যে ঘোষণা করেছে, আজ সকালেই করে দিয়েছে যে 8 তারিখের ভোট তারা বয়কট করছে। বিজেপি রিতেশবাবুর দল তারা বলেছে 8 তারিখের ভোট বয়কট করছি, 9 তারিখের গণনা বয়কট করছি। সিপিএম কি অবস্থান না, নিচ্ছে? আমাদের হচ্ছে যে ইলেকশন কমিশনের শেষ সিদ্ধান্তটা কি, মানে ওরা কি করতে চান, আমরা এন্টায়ার রিপোর্ট দাবি করেছি। ওখানে ধরুন আমি সল্ট লেকের কথা বলছি, ওখানে 151টা বুথ, 151টা বুথের মধ্যে 7 থেকে 8টা বুথ বলা যেতে পারে যে সেটা ফুললি ক্যাপচার্ড হয়নি, কিন্তু বাদবাকি সমস্ত বুথ 73টা 74টা হচ্ছে পোলিং স্টেশন, 74টা পোলিং স্টেশনের মধ্যে হার্ডলি 2টো পোলিং স্টেশন সিঙ্গেল বুথ পোলিং স্টেশন, সেটা বলা যেতে পারে যে এভাবে ওরা ঢুকে গিয়ে তছনছ করে দিয়েছে তা হয়নি, বাদবাকি সবটা হয়েছে। কাজেই আমরা খুব সঙ্গত কারণেই এই জিনিস কেউ দেখেনি যে ঘটনা ওখানে ঘটেছে, কাজেই এখানে এন্টায়ার রিপোল ছাড়া অন্য কোনো রাস্তা এখানে নেই, মানে যদি মিনিমাম গণতন্ত্রকে রক্ষা করতে রিতেশ, আমার পরিষ্কার প্রশ্ন সেটা হচ্ছে যে হুমকি হুঁশিয়ারি বলা হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন আজকে তারা একটা মিছিল করেছেন হিংসার প্রতিবাদে, যাই হোক, না এটা হাস্যকর ব্যাপার না, খুব সিরিয়াস ব্যাপার। কিন্তু আমি বলছি রিতেশ, একটা জিনিস তো মানবে, সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টি বাদ দাও, সিটিজেন ফোরাম দাবি করেছে সেটাও বাদ দিন, সাধারণ মানুষ, আজকে আমাদের প্রতিনিধিরা সল্টলেকের সাধারণ মানুষ প্রীতিকুমার বাবুদের মতো মানুষের সঙ্গে কথা বলেছেন, প্রত্যেকে বলেছেন যে আবার ভোট চাই। আজকে সাধারণ মানুষ যদি এই সুশান্ত বাবুকে বলতো যে আপনার অফিসে আমরা মিছিল করে যাব, সেই চাপ নিতে পারতেন? আমি বলছি এই পথটাই তো বিভিন্ন রাজনৈতিক দল, তাদের মত, তাদের চাপ থাকবে। আমি রণে ভঙ্গ দিয়ে চলে গেলাম, তাহলে আমি পদে বসেছিলাম কেন? আমায় তো রীতিভঙ্গ করে বসানো হয়েছিল, আমি সেই পদের চাপটা রাখতে পারলাম না। উনি কি পদত্যাগ করে নিশ্চয়ই মহাপুরুষের আসনে যাবেন না? না, এই পদত্যাগটা যদি তিনি, অর্থ কি এই পদত্যাগ? এই পদত্যাগটা পালানো, এই পদত্যাগটা যদি তিনি 3 তারিখ করতেন, তাহলে নিশ্চিতভাবে বাংলার মানুষ তাকে আশীর্বাদ করতেন এবং বলতেন যে তিনি নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন, পুনর্নির্বাচন হয়েছেন, সেই কারণে তিনি পদত্যাগটা করলেন। আমরা নির্বাচন চলাকালীন আলাইটের সময় তার সাথে দেখা করেছিলাম, আমরা বলেছিলাম গোটা নির্বাচন প্রক্রিয়াটাকে আপনি বাতিল করুন। পরবর্তীকালে বাকি রাজনৈতিক দলরাও তারা এসে একই দাবি জানিয়েছিল। তিনি রাত্রি 11টার সময় আমাদেরকে এসে বললেন যা প্রসেস আছে, আমি ইলেকশন অবজারভারদের ডেকেছি, বাকি সবাইকে ডেকেছি, আমাদের কিছু সময় লাগবে, আপনাদের 4:30টার সময় আগামীকাল জানাবো। 4:30টার সময় আমাদের ডেকে বললেন আপনাদের দাবি আমি মেনে নিয়েছি, আমরা কাউন্টিংটাকে ডেফার করলাম, এর মধ্যে আমরা সাধারণ মানুষেরকেও ডাকবো, যাদের কাছে যত তথ্য আছে আমরা বিচার করব। এবং গতকাল 2 ঘন্টার মধ্যে তিনি যা বললেন সেখান থেকে পুরো উল্টে গেল। এবং আজকে যে জিনিসটা তিনি করলেন, আজকের এই তার নেওয়া এই স্টেপে শাসক দল যেটা চেয়েছিল সেটা কার্যত পুরো হয়ে গেল। যাকে করার কথা বলা হচ্ছে তিনি এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে সফররত রয়েছেন, কি করতে হবে ইতিমধ্যে তার কাছে অর্ডার চলে এসেছে, কি করতে হবে তিনি বুঝে গেছেন। কালকে এসে সেখান থেকে মানে কলকাতা বিমানবন্দরে নেবে, সরোজিনী নাইডু সরণিতে পৌঁছানোর আগে তার কি কি করণীয় সেটা তিনি শুরু করে দেবেন। দ্বিতীয় বিষয়টি, আপনি আজকে পার্থবাবুদের যে মিছিলের কথা বললেন, এই রেলিভেন্ট আছে, এই রাজ্যবাসী 2টো মিছিল দেখে মদন মিত্র গ্রেপ্তার হলেন, চুরির দাবিতে একটা মিছিল দেখলো, আমরা সবাই চোর, গণতন্ত্র লুট হলো, মানুষের ভোটকে লুট করা হলো, এবং লুট কে জাস্টিফাইড করার জন্য রাজ্যের মন্ত্রীরা আজকে মিছিল করলেন। এই অভিনব রাজনৈতিক দল, যেখানে মন্ত্রীরা গিয়ে, আইন মন্ত্রী গিয়ে সিজিও কমপ্লেক্সে ধর্ণা দেয়, স্পিকার গিয়ে বলে আমি মুখ্যমন্ত্রীর লোক। সুতরাং এই দল, এই সরকার সব পারে। আপনাদের বলছিলাম যে এটা কোনো হাস্যকর বিষয় না, এটা সিরিয়াস মিছিল হয়েছে। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর মিছিলের আরো খবরে ফিরবো, কিন্তু বিরতিতে যেতে যেতে আপনাদের দেখাবো যারা এই লম্বা মিছিলে হাঁটলেন তারা জানতেন ঠিক কি কারণে মিছিল। এই ছোট্ট প্যাকেজটি দেখতে দেখতে আসুন আমরা একটা ছোট্ট বিরতি নিই, তারপর আবার ফিরবো এই আলোচনায় এবং অবশ্যই মিছিলের প্রসঙ্গ আসবে। দেখুন, সাংবাদিকরা যদি কোনো জায়গায় তার সীমারেখা উল্লঙ্ঘন করে সেটাও আমাদের কাছে গ্রহণীয় নয়, সমনীয় নয়। সংবাদ মাধ্যমের সাথে হাত মিলিয়ে নাটকীয়ভাবে নির্বাচন কমিশনের বাইরে ধর্নায় বসে তারা বলে নির্বাচনের গণনা স্থগিত করতে হবে। মিছিল শেষে সংবাদ মাধ্যমকে নিশানা করলেন নেতারা। মানুষ যতদিন চাইবে তৃণমূল কংগ্রেস থাকবে, মিডিয়া না চাইলেও থাকবে। সমাজবাদী কমিউনিস্ট পার্টিকে সঙ্গে নিয়ে বিরোধী রাজনৈতিক দল সংবাদ মাধ্যমে একটা বড় অংশকে সংঘবদ্ধ করে কুৎসা অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। কিন্তু মিছিলে হেঁটেও মিছিলের কারণ সম্পর্কে অন্ধকারেই রয়ে গেলেন তৃণমূল কর্মীদের একটা বড় অংশ।
এটা মানুষের রাজত্ব, তাই মানুষের অধিকার প্রতিষ্ঠা করি। জানি না তৃণমূলে না জানি না তো। রাজ্যের উন্নয়নের বিরোধিতায় চক্রান্তের অভিযোগ তুলে সোমবার কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে শাসক দল। সেখানেই ক্যামেরাবন্দী হয় এরকমই অনেক না জানার মুখ। আমরা ধর্মতলার মিটিং এ এসেছি, জানি না ওরা কি জানি না দাদা, আমরা বই চলে এসেছি। কেউ যুদ্ধ মারাপিট হয়েছিল তার জন্য আমরা এসেছি। এ তো গেল না জানার কথা। এবার দেখুন অন্য ছবি। আমাদের ওখানে একটা প্ল্যান করা দরকার, ওখানে ব্রিজ দরকার, রাস্তা ব্রিজ করা দরকার। তাহলে তৃণমূলের এই মিছিলের আসল কারণ কি? ব্রিজ তৈরি নাকি অন্য কিছু? অস্বস্তি ঢাকতে মরিয়া শাসক দলের নেতারা। নেতারা বলেছেন সংবাদ মাধ্যমের পাশাপাশি একযোগে বিরোধীদের আক্রমণও করেছেন, শুধু মুখ চাওয়াচাওয়ি করেছেন মিছিলে আসা কর্মীরাই। এবিপি আনন্দ। প্রিয়াঙ্গ পাণ্ডে, গোপাল রাউত, ধর্মেন্দ্র সিংহ, একটার পর একটা নাম সামনে আসছে, অথচ ঠিক 3 জন চুনোপুটিকে কালকে পুলিশ গ্রেফতার করলো সংবাদ মাধ্যমের ওপর যে নৃশংস আক্রমণ সেই কেসে। অথচ এবিপি আনন্দ তাদের শুধুমাত্র ছবিতে ফুটেজে আইডেন্টিফাই করছে তা নয়, তাদের কাছে পৌঁছেও যাচ্ছে, খুঁজে পাচ্ছে না শুধু এ রাজ্যের ট্র্যাডিশন মেনে আমাদের মাননীয় পুলিশ কর্তব্য অফিসাররা। সল্টলেকে সাংবাদিক নিগ্রহের পর 4 দিন কেটে গিয়েছে। এবিপি আনন্দ 10 জন হামলাকারীকে চিহ্নিত করে ফেলেছে, কিন্তু পুলিশ এতদিনে নাগাল পেয়েছে মাত্র 3 জনের। তাও আবার যে প্রিয়াঙ্গু পাণ্ডেকে সাংবাদিকদের ওপর হামলার নেতৃত্ব দিতে দেখা গিয়েছে সেই এখনো পুলিশের কাছে অধরা। তবে এবিপি আনন্দ কিন্তু প্রিয়াঙ্গুকে অতি সহজেই খুঁজে বের করে ফেলেছে। মঙ্গলবার সকালে আমরা পৌঁছই উত্তর 24 পরগনার ভাটপাড়ার 6 নম্বর গলিতে। স্থানীয় বাসিন্দারা জানালেন প্রিয়াঙ্গুকে পাওয়া যাবে তৃণমূলের পার্টি অফিসে। সেই মতো আমরা যাই সেখানে। তৃণমূলের পার্টি অফিসে ঢুকেই দেখা গেল প্রিয়াঙ্গুকে। হঠাৎ সংবাদ মাধ্যম দেখে সে তখন রীতিমতো হতচকিত। কোনো উত্তর খুঁজে না পেয়ে সে বলে সে নাকি প্রিয়াঙ্গুর যমজ ভাই হিমাঙ্গু। आपका भाई था? जुड़वा भाई। आपका जुड़वा भाई कहाँ मिलेगा? जुड़वा भाई बिहार चला गया। आप लोग इतना ना गंदे भाग गया। এরপরও তার সঙ্গে কথাবার্তা চালিয়ে যান আমাদের প্রতিনিধি, আর তাতেই বেরিয়ে পড়ে সত্যিটা। সাংবাদিক নিগ্রহের পাণ্ডা প্রিয়াঙ্গুর মুখ থেকে বেরিয়ে পড়ে তার আসল পরিচয়। আপনার নাম কি প্রিয়াঙ্গু পাণ্ডে? ইয়েস। একবার যখন সত্যি বেরিয়ে এসেছে তখন আর লুকোবে কিভাবে? অগত্যা সল্টলেকে যাওয়ার কথাও স্বীকার করে নিতে হলো। এখানে যেটা দেখা যাচ্ছে, যেদিন এই ঘটনাটি ঘটেছিল আপনি জানেন বিধাননগর পৌরসভার যে ইলেকশন, সেদিন একদম সামনের দিকে আপনি রয়েছেন। তো এটা আপনি তো? আমি আছি, বলুন। তবে বেগতিক বুঝে সল্টলেকে যাওয়ার সাফাই দেওয়ার চেষ্টাও করে প্রিয়াঙ্গু, আর তা করতে গিয়েই আবার সে স্বীকার করে নেয় যে ভাটপাড়ার আরও অনেকে সেদিন সল্টলেকে ছিল। ইলেকশনের দিন আপনি কেন গেছিলেন সেখানে? দেখুন, আমার একটা মামলা চলছে হাইকোর্টে, ঠিক আছে, আমার একটা বিজনেস নিয়ে। আমার লয়ারের বাড়ি হলো সল্টলেকে, ঠিক আছে। সেখানে আমি যখন যাই তখন দেখি আমাদের এলাকার অনেকগুলো ছেলেরও ওখানে আছে। তখন ওদের সঙ্গে এমনি আমি চা খাচ্ছিলাম। সেই সময় লাস্টে আমি দেখলাম পিছনে থেকে পুলিশ রানিং করাচ্ছে, আমি ওদের সাথে সাথেই রানিং করতে আরম্ভ করে দিলাম। মুখের কথা দিয়ে কি আর কৃতকর্ম ঢাকা যায়? প্রিয়াঙ্গু যতই অস্বীকার করুক তার ভূমিকা তো এই ছবিতেই পরিষ্কার। কিন্তু প্রিয়াঙ্গু সহ বাকি বহিরাগতদের এই তাণ্ডবের নেপথ্যে কার নির্দেশ ছিল? তৃণমূল আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সিপিএম এর দিকে দায় ঠেলার। গতকাল নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম যে ঘটনা ঘটিয়েছে, এক কথায় তা পূর্ব পরিকল্পিত। কিন্তু তৃণমূলের এই যুক্তিকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কয়েকটি ছবি। ভালো করে দেখুন এই ছবিটি।
সাংবাদিক নিগ্রহে যে প্রিয়াঙ্গুকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে, এখানে তার সঙ্গে এক ফ্রেমে ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ। শুধু একটি অনুষ্ঠান নয়, ভাটপাড়া পুরসভার ভোটের সময় তৃণমূল প্রার্থীর প্রচারেও অর্জুন সিংহর সঙ্গে একেবারে সামনের সারিতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্গুকে। এবার এই ছবিটি দেখুন, এখানে অর্জুন সিংহের সঙ্গে একটি মিছিলে দেখা যাচ্ছে ধর্মেন্দ্র সিংহকে। সেই ধর্মেন্দ্র সিংহ যাকে সাংবাদিকদের ওপর হামলাকারীদের মধ্যেও দেখা গিয়েছিল। ধর্মেন্দ্রকেও এখনো পুলিশ খুঁজে পায়নি। এখানেই শেষ নয়, এই ছবিটি দেখুন, এখানে ভাটপাড়ার তৃণমূল বিধায়ক অর্জুন সিংহর সঙ্গে দেখা যাচ্ছে গোপাল রাউতকে। সেই গোপাল রাউত যাকে বাঁশ হাতে সাংবাদিকদের তাড়া করতে দেখা যায়। গোপালকে গ্রেফতার করেছে পুলিশ। কেউ ধৃত, কেউ অধরা, কিন্তু প্রত্যেকেই কোথাও না কোথাও তৃণমূল বিধায়কের কাছাকাছি। অনেকে বলছেন এরপরও কি তৃণমূলের বলা সাজে যে বহিরাগতদের সিপিএম এনেছিল? এ বিষয়ে তৃণমূল বিধায়ক অর্জুন সিংহের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। যারা এই কলকাতা থেকে কষ্ট করে ভোটের দিন বিধাননগর গিয়ে পরিচালনা করলেন, সেই মাননীয় নেতা পবিত্র বিশ্বাস, আশুতোষ দাস, তাদের বক্তব্য এবং তাদের অবস্থানও, আজকের অবস্থানও আপনাদের দেখাবো। কিন্তু তার আগে এই মুহূর্তে আর একটা বড় খবর দিয়ে দেবো। রাজ্যপাল স্বাক্ষর করে দিলেন। অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমি খবর পাচ্ছি যে রাজ্যপাল স্বাক্ষর করে দিয়েছেন। এবার দেখাবো যে পবিত্র বিশ্বাস, আশুতোষ দাস, তারা কলকাতা থেকে কষ্ট করে, কতটা পরিশ্রম করে সেদিন বিধাননগরে গিয়ে ভোট পরিচালনা করলেন বলুন তো। একটা ধন্যবাদ কি আমাদের সবার তরফ থেকে তাদের প্রাপ্য নয়? দেখুন, ভোটের দিন বহিরাগতরা বিধাননগরে। ভোট মিটতে সেই বহিরাগতরাই প্রতিবাদ মিছিলে। 3 দিনের মধ্যেই এই দ্বিমুখী ভূমিকায় দেখা গেল তৃণমূলের একাধিক নেতাকে। কলকাতা পুরসভার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পবিত্র বিশ্বাসকে বিধাননগরের পুরভোটের দিন দেখা গিয়েছিল নাওভাঙা অবৈতনিক প্রাথমিক স্কুলের বুথে। একের পর এক প্রশ্নের মুখে ব্যবসার কাজে আসার সাফাই দেন বটে, কিন্তু পুরভোটের বুথে তার কি ব্যবসা ছিল সেই উত্তর দিয়ে উঠতে পারেননি। মঙ্গলবার তৃণমূলের তথাকথিত প্রতিবাদ মিছিলেও আবার দেখা গেল সেই তৃণমূল কাউন্সিলরকে। এর আগে কমিশনের দফতরে বিক্ষোভ দেখাতেও পৌঁছে গিয়েছিলেন তিনি। ইনি আশুতোষ দাস, কলকাতা পুরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বিধাননগর পুরভোটের দিন বিধাননগর দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছিল তাকে। মঙ্গলবার তৃণমূলের মিছিলেও মুখ তিনি। কাশীপুরের তৃণমূল নেতা আনোয়ার খান শনিবার সকাল সকাল ভোট করাতে পৌঁছে যান বিধাননগরে। সোমবার তৃণমূলের তথাকথিত প্রতিবাদ মিছিলেও সময় মতোই পৌঁছে যান তিনি। বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকেও শনিবার বিধাননগরে ভোটের দিন দেখা গিয়েছিল। 3 দিন পর সেই পরেশ পালই আবার কলেজ স্কোয়ারে তৃণমূলের জমায়েতে মঞ্চ আলো করে। অনেকে বলছেন যে বহিরাগতরা শনিবার বিধাননগর দাপালেন তারাই নাকি আবার প্রতিবাদ মিছিলে পা মেলালেন। এর চেয়ে অবাক করার জিনিস আর কি বা হতে পারে? অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। প্রীতিকুমার বাবু, আপনি সেই মানুষ যে সময় মানুষ প্রতিবেশীকে বাঁচাতেও এগিয়ে আসে না, সেই সময় একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলাকালীন অন্যকে বাঁচাতে গিয়ে আপনি মার খেলেন। আপনার যন্ত্রণা, আপনার আঘাত আমাদের সবার আঘাত, সবার যন্ত্রণা। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন যারা এই ঘটনা ঘটালো তাদের প্রায় কেউ গ্রেফতার হচ্ছে না এবং গ্রেফতার হবে এরকম আশাও দিগন্তেও দেখা যাচ্ছে না, আপনার অনুভূতিটা কীরকম? এ ব্যাপারে আমি প্রথমেই বলিনি, আমি বক্তাও নই, আমি রাজনীতি করি না, কিন্তু সাধারণ মানুষ হিসাবে খবরের কাগজের মাধ্যমে যেটা বুঝতে পারছি, এটা সত্যি সত্যি একটা লোক দেখানোর সমস্ত ব্যাপার। কারণ সেদিনের যে ঘটনা, একজনকে তাড়া করছে, আমি তাকে কি করছো বলে আটকাচ্ছি, আর সঙ্গে সঙ্গে পুলিশ, যারা তাড়া করছে তাদের সঙ্গে সঙ্গে পুলিশ, মানে কয়েকটা গাড়ি করে পুলিশ, সেই পুলিশ সঙ্গে সঙ্গে আসছে। তারা না আটকে আমি বরং পুলিশকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি করছেন, একটা ছেলেকে মারছে আপনারা দেখছেন না, এইগুলো আপনারা আটকাতে পারছেন না? তারা আমার মতো নগণ্য লোককে, কারণ আমি তো রাজনীতিও করি না, আর বুঝতেই পারছেন অতি সাধারণ নাগরিক, আমার মানে
আর যারা আছেন তাদের শ্রদ্ধা জানিয়ে আপনি ততটা সমাজসেবাও করেন না যে কলকাতায় আপনি থাকেন বিধাননগরে সমাজসেবা করতে ভোটের দিন গেলে সেটা না, তার সমাজসেবা করি, যেটুকু করি সেটুকু পাড়াতেই করি, সেটুকু পাড়াতেই করি। যাই হোক, তা ঘটনা হচ্ছে যে ওই অবস্থা দেখে আমি তাও বুঝে যাই, দেখি কয়েকজন মহিলা ফিরে আসছেন যারা সরলগেট বিধাননগরের প্রথম নাগরিক, এই মানে প্রতিষ্ঠিতভাবে প্রথম নাগরিক, তারা ফিরে আসছে আমাদের বাড়ির কাছাকাছি, খুবই ভালো সম্পর্ক। তা আমি জিজ্ঞেস করলাম কি হলো, ভোট হয়ে গেল? বলে না, ভোট দিতে দিচ্ছে না। বলে চলুন ভোট দেবো, জাস্ট এই কথা বললাম, চলুন ভোট দেবো, যদি না দেয় টেন্ডার ভোট দেবো। এবার গেলাম, গিয়ে দেখি বাইরে লাইন নেই বেশি, একটা মেয়েদের লাইন, একটা ছেলেদের লাইন। তা আমরা স্বাভাবিকভাবে দাঁড়ালাম, আমার স্ত্রী একটু গান বাজনা করে বলে একটু বেশি পরিচিত, স্বাভাবিক তার পরিচয় আমার পরিচয়, পাড়াতে আমাদের একটু পরিচিতি আছে। তো ওর সামনে গিয়ে আমি এদিকে পেছনে দাঁড়িয়ে আছি, এদিকে মাঝে মাঝে আওয়াজ পাচ্ছি, অথচ কেউ ঢুকছেও না, কেউ বেরোচ্ছেও না। তা আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আমার এবার ইরিটেশনটা একটু বেশি হয় ছোটোবেলা থেকেই, এটা স্বীকার করে নিচ্ছি। তো যাই হোক, আমার স্ত্রী ঢুকে গিয়ে বলছে যে কি হচ্ছে, আপনারা কে? তখন বলছে ও আপনি ভোট দেবেন বলে আমার স্ত্রী হাত ধরে টেনেছে। তারপরে আমার স্ত্রী বলছে গায়ে হাত দিচ্ছেন কেন? বলে না আপনি ভোট দেবেন, আপনি তো মার মতো আসুন। বলে না, গায়ে হাত দিয়ে কথা বলবেন না। তখন আমি ঢুকে দেখে 6-7 জন ওখানে ঘুরে বেড়াচ্ছে। তা আমি বললাম ভাই আপনারা কি এখানে কি করছেন? বলে আমি যে একজনই পুলিং এজেন্ট ছিল, তৃণমূলের পুলিং এজেন্ট একজনই ছিল, আমি তাকে জিজ্ঞেস কে রে ভাই, এদের কি করছে রে এখানে? খুব একটু বিনয়ের সঙ্গে, কারণ আমি জানি ওদের আর বাইরে সেটা তো আর বলার সময় হয়নি। যাই হোক, তারপরে বলতে বলতে একটি ছেলে এসে জিজ্ঞেস করলো যে একই কথা, যে আপনারা কি এখানে কি করছেন? তখন বলছে তুই কে? বলছে আমি ভোট দিতে এসেছি। বলে ভোট দিবি? বলে তার কলার ধরে সঙ্গে সঙ্গে টেনেছেই 6-7 জন যে পাঞ্চ করতে শুরু করলো, মানে অমানবিক, পড়ে গেল যখন তার লাথি গুঁতে মারছে। আমি তখন তাকে গার্ড করে বললাম কি হচ্ছে নাকি, একটা ছেলে মারা যাবে আপনারা এইভাবে দেখছেন? তা যাই হোক, তখন আমার পিঠেও স্বাভাবিকভাবে 2-4 ঘা পড়েছে। এবার করতো কি, আমাকে ঘাট ধরে টেনে এনে বাইরে ধাক্কা দিয়ে ফেলে আমি পড়ে গেলাম। দেখেছেন হয়তো ছবিতে যে আমার মাথার পেছনে এখনো ব্যথা এখনো আছে। সেই পড়ে যাওয়ার পরে আমার উপরে আমার মনে হচ্ছে সেই মুহূর্তে আমি সেন্স লস করেছিলাম, কারণ আমরা এই যে লাথি গুঁতো হয়েছে, এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন, ছবিটা আমরা দেখাচ্ছি, এই লাথি গুঁতো পড়ছে এবং আমাকে যে কে টেনে তুলেছে আমার ওই মুহূর্তে মনে নেই। তারপরে যাই হোক, মিডিয়ার বাইরে দিয়ে আমি বাড়িতে এসেছি। বাড়িতে এসেছি, মারাত্মক জিনিস হচ্ছে, আমি বাড়িতে এসে দাঁড়িয়ে আছি, ঘটনাচক্রে আমার ছেলে আমার ওই খবর দেখে, তখন মিডিয়া বোধহয় ডাইরেক্ট টেলিকাস্ট করছিল, খবর দেখে আমাকে বুথে যা, আমার 1-1.5 মিনিট আমার বাড়ি থেকে বুথ, তা এইখানে দেখতে গিয়ে না পেয়ে ও আসছিল, ওর সঙ্গে 2জন ফটোগ্রাফার ছিল, ক্যামেরাম্যান ছিল। মানে আমার সামনে, চোখের সামনে আমার ছেলেকে যেভাবে মেরেছে, মানে মানুষ চিন্তা করা যায় না। বলতে দিন, অন্য কাউকে বলতে দিন, বলছি। আপনি আবার বলবো প্রীতিকুমার বাবু, আপনার এই আঘাত, এই যন্ত্রণা, যারা এই মুহূর্তে স্টুডিওতে আছে তারা শুধু নয়, যারা টেলিভিশনে দেখছেন প্রত্যেকে এই আঘাত পাচ্ছেন, এই যন্ত্রণা পাচ্ছেন। এই মুহূর্তে গণতন্ত্র সত্যি সত্যি চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। আসুন দেখি যে শুধু প্রীতিকুমার বাবু নয়, আরও প্রবীণ সল্টলেকের যারা নাগরিক আছেন, যারা ভোট দিতে গেছেন, অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। দেখুন তাদেরও একটু কথা শুনি আমরা। Absolute power corrupts absolutely and it implodes. 52 বছর বিদেশে কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন। নিজের সংস্থার কাজে এতদিন বিদেশেই ছিলেন, ঘুরেছেন 93টি দেশ। নিজের দেশের গণতন্ত্রের উৎসবে শরিক হওয়ার অভিজ্ঞতা আগে কখনো হয়নি, তাই এবারের পুরো ভোট ঘিরে তার বেশ উৎসাহ হয়েছিল। শনিবার সকাল সকাল গিয়ে ভোট দিয়েছেন, কিন্তু বুথ থেকে বেরিয়ে যা দেখেছেন তাতে এখনো বিস্ময়ের ঘোর কাটছে না তার। Absolute power corrupts absolutely and it implodes. মানে সেই ভয়াবহ দিনের জন্য তারা যেন প্রস্তুত থাকেন, তারা নিজেরাই নিজের মাংস খেয়ে মরবেন। বিশ্বম্বর গোস্বামী তবু তো ভোট দিতে পেরেছেন, সেই সৌভাগ্যটুকু হয়নি বিধাননগর পুর এলাকার বহু বাসিন্দার। বহু ভোটারকেই বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছেন বিধাননগর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীও।
দীর্ঘদিন ধরে সল্টলেকের বাসিন্দা, বছর ৬৬ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই প্রাক্তন আধিকারিক এপিসি স্কুলের বুথে ভোট দিতে গিয়েছিলেন, কিন্তু এই বয়সেও হেনস্থার শিকার। ভোট দিতে না পেরে ফিরে আসতে হয়েছে লাইন থেকে। আমি ভোট দিতে গেলে আমাকে দেখেই বললো যে কি হলো, কি ব্যাপার। আমি বললাম ভোট দিতে এসছি এখানে। তো বলছে বললাম তো বাড়ি চলে যান, সকালে একবার মার খেয়েছেন, এখন খেয়াল হয়নি, এখনও ঠিক হয়নি, আবার একবার খাবেন বলে আমাকে ওখান থেকে ধাক্কা মেরে আবার একটা ধাক্কা মারলো, আমি বেরিয়ে চলে এলাম। তারা পোলিং অফিসাররা আমাদের জন্যই ছিলেন না। প্রকাশ্যে লাগামহীন সন্ত্রাস যেমন ছিল, তেমনি বিধাননগরে উঠেছে ছায়া সন্ত্রাসের অভিযোগও। বাংলার শিক্ষিকা অলকানন্দার দাবি, তিনি কমিশনের দেওয়া স্লিপ নিয়ে বুথে গেলেও ভোটার তালিকায় নাম নেই বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিলেন অলকানন্দা, কিন্তু এবার পারেননি। নাম বাদ যাওয়ার যুক্তিটা এখনো সন্তোষজনক মনে হচ্ছে না তার কাছে। প্রিসাইডিং অফিসার জানালেন যে আমার কোনো ভোটাধিকার নেই। কমিশন থেকে যে কাগজ দেওয়া হয়েছিল সেই দুটোই ছিল। দেখালেন যে আমার নামের ওপর ME-RO লেখা, ভোটার লিস্ট থেকে আপনার নাম ডিলিট হয়ে গেছে। একাধিক প্রতিবেশীর এরকম হয়েছে। সল্টলেকের বহু ভোটারই এবার ভোট দিতে গিয়ে এরকমই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। তাই বিরোধীদের সন্দেহ, উদ্দেশ্য প্রণোদিতভাবেই এমনটা করা হয়নি তো? যারা শাসক দলকে ভোট নাও দিতে পারেন বলে মনে হয়েছে, তাদের নাম বেছে বেছেই এমনটা করা হয়নি তো? এটা সেই সায়েন্টিফিক রিগিং এর ছায়া নয় তো? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ। সাধারণভাবে রাজনীতিবিদরা ভাবেন যে মানুষের স্মৃতি খুব দুর্বল, কিন্তু এতটা দুর্বল কি? এই কিছুদিন আগে বামফ্রন্ট ভোট লুট করছে তার প্রতিবাদে যে কমিটি তৈরি হয়, যা নিয়ে তৃণমূল নেতা নেত্রীদের ভূয়সী প্রশংসা শোনা যায়, সেই কমিটির মাথায় ছিলেন সুনন্দ সান্যাল। বৃদ্ধ মাস্টারমশাই এবার চতুর্দিকের চেহারা দেখে টেলিভিশনের পর্দায় যা তার সামনে যে ছবিটা উঠে এলো, তার চেনা বিধাননগরের ভোট দিতেই যাননি। সুনন্দবাবু সেই কমিটির সদস্য ছিলেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই, এটা প্রমাণ করতে পারলেন। এই হতাশা সেই সুনন্দ সান্যালের গলায়, যিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন এবার পুরো ভোটেও তিনি তৃণমূলকেই ভোট দিতেন, কিন্তু পারলেন না। কারণ ভোট ঘিরে ঘটে যাওয়া ব্যাপক সন্ত্রাস তাকে বুথ পর্যন্ত পৌঁছতেই দেয়নি। তৃণমূলকেই ভোট দিতাম, কিন্তু আমি দিতে পারলাম না অশান্তির জন্য, একেবারে অশান্তির জন্য। ২০১০ সালে পুরো ভোটে ভোট লুট রুখতে সল্টলেকের বাসিন্দাদের নিয়ে গণমুক্তি পরিষদ তৈরি করেছিলেন সুনন্দ সান্যাল, অম্লান দত্তরা। সেই পরিষদের সভাপতি ছিলেন সুনন্দ সান্যাল নিজে। তাদের স্লোগান ছিল, নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন। সে সময় বহিরাগতদের নিয়ে এসে ছাপ্পা ভোট দেওয়ানোর অভিযোগ উঠত তৎকালীন শাসক সিপিএমের বিরুদ্ধে, যাতে বীতশ্রদ্ধ হয়েই এককালে তৃণমূলের পাশে দাঁড়িয়েছিলেন সুনন্দ সান্যালের মতো শিক্ষাবিদরা। কিন্তু যে পরিবর্তনের আশা করেছিলেন তা হয়েছে কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই, এটা প্রমাণ করতে পারলেন না। সংবাদ মাধ্যমের ওপর আক্রমণেরও তীব্র সমালোচনা করেছেন প্রবীণ এই শিক্ষাবিদ। রিগিং অন্য রূপ নিয়েছে, সন্ত্রাসী রূপ নিয়েছে, মিডিয়ার ওপরে আক্রমণ নেমে আসছে। একদা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ঝাঁপানো সৈনিকের গলায় এখন তাই হতাশার সুর। নিজের ভোট নিজে দিন, যাকে খুশি তাকে দিন, এইটাই স্লোগান ছিল। কিছুই পরিবর্তন হলো না। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি, কিন্তু তার আগে এই মুহূর্তে ভুটান থেকে যে খবর আমাদের কাছে আসছে সেটা নিঃসন্দেহে বিস্ময়কর। সরকারের শীর্ষ মহলের ইচ্ছে এবং তাদের সিদ্ধান্ত আইনত হয় কিনা বিশ্বনাথবাবু বলতে পারবেন যে আলাপন বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্বভার সামলাবেন, আবার পরিবহন সচিব, এই মুহূর্তে আলাপন বন্দ্যোপাধ্যায় পরিবহন সচিব, সেই দায়িত্ব পালন করবে। বিশ্বনাথবাবু, একসঙ্গে দুই দায়িত্ব পালন করা যায় না? যায় না, একেবারেই নয়। মানে ভারতীয় সংবিধানের যে পরিবর্তনটা এসেছে 1992 সালে, 73-74তম সংবিধান সংশোধন হয়েছে, তারপরে এই সুযোগ কোনোই নেই ভারতবর্ষে। আমি বলছি সরকারের কাজ করে আপনি বলছি 243-এর ZA এবং ZB ধারাতে এটা সাংবিধানিক পদ। এই পদটা রীতিমতো সংবিধানের পদ, এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পদ নয়। আপনাকে বুঝতে হবে কোনটা সাংবিধানিক পদ, কোনটা প্রশাসনিক পদ। এই সাংবিধানিক পদে যারা যান তাদের ইন্টিগ্রিটি খুব গুরুত্বপূর্ণ। একদম, মানে চিফ সেক্রেটারি অফ দি স্যার বলেন নির্বাচন কমিশনারকে। আপনি মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভুল হচ্ছে, তাহলে
তিনি মনে করছেন যে মানে নির্বাচন কমিশনার তার কোনো অফিসার, একেবারেই নয়। নির্বাচন কমিশনার পূর্ণ স্বাধীন সাংবিধানিক সংস্থা, যেমন করে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, হাইকোর্ট, তেমনি ভাবে আমাদের এই নির্বাচন কমিশনার হলো পূর্ণ স্বাধীনতাপ্রাপ্ত একজন মানে সাংবিধানিক সংস্থা। এটা ইনস্টিটিউশন, এটা কিন্তু রাজ্য সরকারের কোনো অফিসার নয়, এটা কিন্তু অ্যাপেন্ডিক্স অফ দ্য স্টেট গভর্নমেন্ট নয়, যে রাজ্য সরকারের একটা অংশ তা নয়। এটা সংবিধান তাকে আলাদা মর্যাদা দিয়েছে, সাংবিধানিক সংস্থা রাজ্যপাল নিয়োগ করবে, যেমন সুপ্রিম কোর্ট আলাদা সংস্থা, তেমনিভাবে নির্বাচন কমিশন আলাদা সংস্থা, রাজ্য নির্বাচন কমিশন আলাদা সংস্থা। এটা যদি হয় প্রথমত এটা হবে অবৈধ, আইনত অবৈধ। এটা দ্বিতীয় যেটা হবে সেটা হলো মানে রাজনৈতিক এবং প্রশাসনিক জ্ঞানের মূর্খতার পরিচয় হবে। এবং থার্ড যেটা হবে যে এর ফলে এই ধরনের অ্যাটিটিউডের মানে এই ধরনের সিদ্ধান্তগুলো যদি কোনো রকম কমিউনিকেট করা হয়, তাহলে রাজ্যের যে ভার্চুয়ালি গণতন্ত্রহীনতার যে ছবিটা আমরা বারবার বলার চেষ্টা করছি, এবং সবথেকে আশঙ্কা করব সরকারের কথায় উঠবেন বলছি যে ভারত সরকার একটা আইন আগে ছিল যে সিও চিফ ইলেকট্রাল অফিসার, যেমন এখন সুনীল বাবু আছেন, এইগুলোতে সরকারি অফিসার এবং দুটো ডুয়েল চার্জে থাকতেন। ভারত সরকার আইন তৈরি করে দিল কোন রাজ্যেই আর এটা পারবে না, যিনি সরকারি ইয়েতে আছেন আইদার তাকে ওখান থেকে রেজিস্ট্রেশন দিয়ে আসতে হবে, অথবা তিনি ওই নির্বাচন কমিশনে যখন দায়িত্ব পালন করবেন তারপরেও কোনো অফিসে যেতে পারবে না। এটা ভারত সরকার আইন করে দিচ্ছে। এটা যদি কালকে কোর্টে চ্যালেঞ্জ হয়, কোর্টে যাওয়ারই সুযোগ এই নিয়োগ হবে। আমি একবার সমীর বাবুর কাছে যাব। সমীর বাবু, আমি আবার সল্টলেকের নির্বাচনে এবং এই হিংসায় ফিরবো। সেটা হচ্ছে একটা কথা বলুন, আমি জানি না আপনি আমার সঙ্গে একমত হবেন কি না, যে তৃণমূল কংগ্রেসে রাজ্যে মানুষের তরফে একটা নামে ভোট হয়, সেই নামটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং, সুজিত বসু, এরা এত গুরুত্বপূর্ণ হয়ে গেলেন যে দলকে এদের পাশে শুধু নয়, এদের নিয়ে যারা ওই দিন ওখানে পৌঁছে গেলেন সম্পূর্ণ বেআইনিভাবে তাদের নিয়ে মিছিল করতে হলো। মানে আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এরা এত গুরুত্বপূর্ণ না। সুমন, আপনাকে প্রথমেই থ্যাঙ্কস জানাই একটাই কারণে, যে আপনাদের মঞ্চে এখানে মানে আমার মানে শ্রদ্ধা জানাচ্ছি প্রীতিকুমার বাবু, প্রীতিবাবুকে, যে আপনাদের কাছে মানে শ্রদ্ধা জানাই যেভাবে লড়াই করে উনি ওনার ভোটাধিকার দিয়েছেন, ধিক্কার জানাই যে ঘটনা সামিল হয়েছেন আপনি। কিন্তু বিশ্বনাথবাবু যা আইন বোঝেন মুখ্যমন্ত্রী জানে না, সেটা মূর্খামি বলছে। এটা খুব দুর্ভাগ্যের, কারণ এটা মনে রাখবেন মুখ্য সচিব কিন্তু পার্মানেন্ট পোস্ট, আর উনি আপাতত অস্থায়ী। এটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী জানেন না। এক, পলাশবাবু এত সুন্দর হিংসা আশঙ্কার কথা উনি বলে গেলেন, মানে চালুনি হচ্ছে ছুঁচের বিচার করছে, বুঝলেন? শুনো, যারা হিংসা, যারা গণতন্ত্রকে গলা টিপে ধ্বংস করে 34 বছর ধরে মানুষকে কথা বলতে দেন, আপনি বারবার দেখি সাংবাদিক বিদ্রোহ হয়েছে, আমরা দুঃখ পেয়েছি। আপনার চ্যানেলে আমি সকালবেলা পলাশবাবু যত কম বলবেন না, বিজেপি বলুক কংগ্রেস বলুক শোনা যায়, আপনাদের মুখে শোনা যায় না। প্লিজ, আপনি তো রাজনীতিই বোঝেন না। আপনার প্রতি শ্রদ্ধা জানাই শুধু ঘটনার জন্য। আমি শুধু একটা কথা আমাকে একটা কথা বলতে দিন। এত বছর আছি, আমার বিশ্বাসে আঘাত আমাকে সর্বনাশ এই জায়গায় নিয়ে গেছে। কষ্ট পাচ্ছি। শুনুন, আমার বাড়ি এমন জায়গায় আমি বাইরে ভোরবেলা উঠে দরজাটা খুলে তারপরে আবার একটু শুয়ে থাকি। আমি দরজা খুলে দেখি লোকে রাস্তায় ফুটপাতে শুয়ে আছে, বসে আছে, শয়ে শয়ে ছেলে। এটাই কি প্রথম? গল্প শুনেছি, আমার চোখে পড়েনি, আমি গল্প শুনেছি। লক্ষ্য করেননি। কিন্তু এখনই সব চলে গেল। আমি সুভাষ চক্রবর্তীর প্রসঙ্গে যাচ্ছি না, আমি শুধু আমার দৃশ্য। বাজে জিনিস হচ্ছে না, না, আমি তো নিশ্চয়ই ইলেকশন কমিশনার কিভাবে আপনি রাজনীতির কথা উত্তর দিতে হবে না। আপনি আমার একটা সাংবিধানিক কথা বলুন। সেটা হচ্ছে, আমি বিষয়টা বুঝি
বুঝছি না, মানে আলাপন বন্দ্যোপাধ্যায় যখন পরিবহন সচিবের কাজ করবেন নবান্নে বসে, তখন মন্ত্রীদের তিনি স্যার বলবেন, আর তিনি যখন বিকেলে অস্থায়ী বলতে দিন অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে তার অফিসে যাবেন, তখন মন্ত্রীরা যখন তাকে ডেপুটেশন দেবেন তারা ওখানে স্যার বলবেন। মানে আমি বলছি যে আপনি বললে আপনি বললে আমি শুনলাম, কিন্তু আমি বলছি গোটা দেশে একটা সংবিধান মতো নজির সৃষ্টি হবে। নতুন চ্যাপ্টার করতে হবে, কিন্তু ঠিকই বলেছেন। আমি বারবার বলছি একজন আইএএস কিন্তু মনে রাখবেন মুখ্য সচিব, এবং সে অস্থায়ী দায়িত্ব নিচ্ছে। খুবই বিভ্রান্তিকর, কোনো সন্দেহ নেই। আমাদের এই রাজ্যের বিভ্রান্তিটা অন্তত স্থায়ী হচ্ছে। আমার সময় একেবারে শেষ, আপনাদের বিদায় নিচ্ছি, আবার পরবর্তী পর্বে আপনার সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের যান, পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক। ভালো আপনার, ভালো সবার। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট।